আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমি নবম দশম শ্রেণীর বায়োলজি ক্লাস নিব। তো আমরা সপ্তম অধ্যায় পড়তেছিলাম, তাই না? সপ্তম অধ্যায় পড়তেছিলাম। তো সপ্তম অধ্যায় মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ গ্যাসীয় বিনিময় যেটা ছিল সেটা মোটামুটি আমাদের হয়েছে। আজ আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো এই অধ্যায়টা হচ্ছে অষ্টম অধ্যায়, তোমাদের বইয়ের 178 পেজ, অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া। এখন রেচন প্রক্রিয়া তোমরা আগে নাম শুনেছো, তো আজ আমরা এটার সাথে পরিচিত হব এবং রেচন প্রক্রিয়াটা কি, রেচনটা কি, রেচন তন্ত্র কি, কিভাবে সেটা সংঘটিত হয়, ইত্যাদি ইত্যাদি। এখানে কিছু টপিকস লিখেছি, দেখো। বৃক্ক রেচনের মধ্যে যে টপিকসগুলো আছে সেটার মধ্যে হচ্ছে বৃক্ক আছে, নেফ্রন আছে, নেফ্রনের কাজ, অসমোরেগুলেশন, বৃক্কের পাথর, বৃক্ক বিকল, ডায়ালাইসিস ও প্রতিস্থাপন। এখন বৃক্কটা কি সেটা আমরা সবাই জানি হয়তো, আবার নাও জানতে পারি। আজ আমরা এটা শিখবো। আচ্ছা, সর্বপ্রথম আমরা দেখি, যেহেতু তোমার অধ্যায়টার নাম রেচন, তো রেচনটা কি সেটা আমরা আগে দেখি। রেচনটা হচ্ছে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোনো বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেনজাত বজ্র পদার্থ দেহ থেকে দ্রুত ও নিয়মিত নিষ্কাশিত হয় তাকে রেচন বলে। অর্থাৎ আমরা সালোক সংশ্লেষণে করছিলাম, তাই না, শোষণে করছিলাম যে তোমার একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে কিছু শক্তি তৈরি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। ঠিক এটাতেও তেমন কিছু নির্দিষ্ট একটা প্রসেসের মাধ্যমে, অর্থাৎ যেহেতু একটা মানবতন্ত্র নিয়ে আমরা আলোচনা করতেছি, মানুষ রেচন তন্ত্র নিয়ে আলোচনা করছি, সেহেতু যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোনো বিপাকীয় কোষের মধ্যে, ঠিক আছে, অবশ্যই এটা কোষের মধ্যে সৃষ্টি হবে, কোষে কোনো বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেনজাত বজ্র পদার্থ। কি বজ্র পদার্থ? নাইট্রোজেনজাত বজ্র পদার্থ। নাইট্রোজেনজাত বজ্র পদার্থ দেহ থেকে দ্রুত নিষ্কাশিত হবে এবং যে প্রসেসের মাধ্যমে হবে সেটা হচ্ছে রেচন তন্ত্র। দ্রুত নিষ্কাশিত অর্থাৎ নাইট্রোজেনজাত বজ্র পদার্থ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। তাহলে সংজ্ঞাটা কি হবে? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় নাইট্রোজেনজাত বজ্র পদার্থ কোষে বিপাকের মাধ্যমে নিষ্কাশিত হবে এবং শক্তি তৈরি হবে, সেটা হচ্ছে রেচন। আর রেচন তন্ত্র হচ্ছে যে তন্ত্রের মাধ্যমে এটা সংগঠিত হবে, সেটা হচ্ছে সেই তন্ত্র। আর রেচন পদার্থটা কি হচ্ছে? রেচন পদার্থ হচ্ছে নাইট্রোজেনজাত যে বজ্র পদার্থ, ঠিক আছে, নাইট্রোজেনজাত বজ্র পদার্থ। লিখতে পারি জাত বজ্র। আচ্ছা, তো তোমাদের রেচন এবং রেচন তন্ত্র তোমাদের বইয়ে খুব সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, তোমাদের ভয়ের কিছু নেই, পারবে তোমরা। তারপরে আমি সংক্ষিপ্ত করে তোমাদের বলে দিলাম। এরপর আসতেছে এই যে রেচন পদার্থ গেল, রেচন তন্ত্র গেল, রেচন কাকে বলে সেটা আমরা পেলাম। তো আজ আমরা মানবদেহে রেচন তন্ত্র করবো, তাই এটা বুঝে পেলেন ভাই? One minute please. আচ্ছা, খেয়াল করো, এখানে আমি একটা চিত্র এঁকেছি তোমাদের জন্য। মানব রেচন তন্ত্রের যে মেইন অংশটা বৃক্ক, ঠিক আছে, সেই বৃক্কের মূল ফাংশনটা। অর্থাৎ আমরা একটু আগে দেখলাম যে রেচন কাকে বলে, রেচন তন্ত্র কাকে বলে, রেচন পদার্থ কাকে বলে। মানুষের রেচন তন্ত্রটা কেমন? ঠিক এমন। এখন মানুষের রেচন তন্ত্রে কি কি জিনিস থাকবে? এই যে আমরা দুইটা অংশ দেখতেছি গোল, সেই গোল অংশ দুটার নাম হচ্ছে বৃক্ক। এটা হচ্ছে মানব রেচন তন্ত্রের প্রধান অংশ হচ্ছে বৃক্ক। এখন বৃক্কটা দেখতে কেমন? একজোড়া বৃক্ক থাকবে। তাহলে কি কি থাকবে? একজোড়া কি কি থাকবে সেটা আমরা একটু দেখে নিই। একজোড়া বৃক্ক থাকবে, বৃক্কের সাথে দুইটি ইউরেটার থাকবে। এই দুটোকে ইউরেটার বলা হচ্ছে। দুইটি একটা ইউরিনারি ব্লাডার থাকবে, একটা ইউরেথ্রা থাকবে। এখন আমরা একটু লেবেলিং করব। তার আগে আমরা দেখি কিডনি। মানুষের দেহে দুইটি কিডনি থাকে, অর্থাৎ এক জোড়া। দেখতে কেমন? আমরা দেখতেই পাচ্ছি যে সিমের বীজের মতো, তাই না, সিম বীজের মতো দেখতে। অর্থাৎ এটা কোথায় থাকে? মানুষের মেরুদণ্ডের পিছনে, অর্থাৎ মেরুদণ্ডের ঠিক বক্ষপিঞ্জর শেষে এবং মেরুদণ্ডের পিছনে থাকে, এবং বক্ষপিঞ্জরের নিচে পৃষ্ঠ প্রাচীরের সংলগ্ন হয়ে দুটি বৃক্ক সংযুক্ত থাকে।
একটি পরিণত বৃক্কের দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার হয় এবং প্রস্থ প্রায় 6 সেন্টিমিটার হয় এবং এর যে পুরুত্বটা, ঠিক আছে, এর পুরুত্বটা হবে হচ্ছে 3 সেন্টিমিটার। এখন এই বৃক্ষটা দেখো, আমি এটা যদি আমরা এভাবে দাঁড়াই তাহলে এটা হচ্ছে ডান বৃক্ক, এটা হচ্ছে বাম বৃক্ক, এটা ডান, এটা হচ্ছে বাম। এখন ডান বৃক্ক বাম বৃক্ক থেকে একটু নিচে দেখো, একটু নিচে পোর্শনে আছে, ঠিক আছে, একটু নিচে, অর্থাৎ বাম বৃক্কটা একটু উপরের দিকে থাকবে, ডান বৃক্কটা একটু নিচের দিকে থাকবে, এভাবে সার্কুলেশনটা হয়। এখন আমি এই লেভেলিংটা করি, তারপর তোমাদের এটা একটু মুছে দিলাম, যেহেতু আমাদের এটার কন্টিনিউ করবো আমরা পরপর। লেভেলিংটা দেখো, লেভেলিংটা করার পরে তারপরে আমরা কন্টিনিউ করবো যে কিভাবে কোনটার মাধ্যমে কি হচ্ছে। dorsal aorta, হচ্ছে inferior vena cava, আচ্ছা, মোটামুটি আমরা একটু কন্টিনিউ করলাম। এটা দিয়ে হচ্ছে তোমার অক্সিজেন ঢুকবে, এদিকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। যেহেতু আমাদের ডাবল পেন নাই, এই জন্য আমি তোমাদের ডট দিয়ে প্রকাশ করানো হচ্ছে। আচ্ছা, খেয়াল করো জিনিসটা। প্রথমে হচ্ছে বৃক্ক। বৃক্ক কাকে বলে সেটা আমরা দেখলাম যে বক্ষপিঞ্জরের পিছনে তোমার থাকবে এবং ডান বৃক্কটা বাম বৃক্ক একটু উচ্চের দিকে থাকবে এবং ডান বৃক্ক একটু নিচে থাকবে। এখন দেখো, এই যে আমাদের আমরা পড়েছিলাম হার্টের অধ্যায়, অর্থাৎ রক্ত সংবহন তন্ত্রের অধ্যায় পড়েছিলাম যে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করতেছি সেটা হচ্ছে ফুসফুসের যে হচ্ছে তোমার ফুসফুসীয় শিরার মাধ্যমে তোমার হৃৎপিণ্ডে পৌঁছাচ্ছে, তাই তো? বাম অলিন্দে পৌঁছাচ্ছে, বাম অলিন্দ থেকে ডান অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ রক্ত তোমার আমাদের ব্লাডের যে আরবিসি আছে সেখানে হিমোগ্লোবিনের সাথে সংযুক্ত হয়ে আয়ন হিসেবে যাচ্ছে, কিন্তু সেখান থেকে পুরো বডিতে সার্কুলেশন হচ্ছে, কিন্তু সেটা কিন্তু পরিশুদ্ধ হচ্ছে না, জাস্ট হিমোগ্লোবিনের সাথে সংযুক্ত হচ্ছে অক্সিজেনটা, আর পরিশুদ্ধ হচ্ছে এই কিডনিতে এসে। দেখো, এই যে তোমার ঊর্ধ্ব মহাধমনীর মাধ্যমে যে অক্সিজেনটা সমস্ত দেহে পাস করতেছে, সেই মহাধমনীর মাধ্যমে এই যে তোমার কিডনির পাশে এসে, যে কিডনির কাছে এসে যে ধমনীতে সংযুক্ত হবে, এই ধমনীটার নাম হবে ডরসাল অ্যাওর্টা, ঠিক আছে? অর্থাৎ মহাধমনীটা একেবারে সংকুচিত হয়ে যখন, অর্থাৎ ছোট আকৃতির হয়ে যখন কিডনির কাছে আসবে, তখন সেটার নাম হবে ডরসাল অ্যাওর্টা। ডরসাল অ্যাওর্টার একটা ডান কিডনিতে পৌঁছাবে আর একটা বাম কিডনিতে পৌঁছাবে। এখন ডরসাল অ্যাওর্টার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিডনিতে পৌঁছালো। এখন কিডনির মধ্যে সার্কুলেশন হচ্ছে। এখন এই সার্কুলেশনটা হচ্ছে তোমার ফিল্টারেশন, অর্থাৎ আমরা যে পানি খাচ্ছি ফিল্টার করে, কি হয়, পানির মাধ্যমে পানিতে যে জীবাণুগুলো থাকে বা পানিতে যে বজ্রগুলো থাকে সেগুলো ফিল্টারের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে আমরা পরিশুদ্ধ পানিটা খাচ্ছি। এখন ঠিক কিডনিটা আমাদের দেহে কি করতেছে, পরিশুদ্ধ করতেছে, কি ব্লাডটাকে পরিশুদ্ধ করতেছে, ব্লাডটা পরিশুদ্ধ করে আমাদের দেহের যে অসমোরেগুলেশনটা, যেটা সাম্যাবস্থা যেটা, সেটা বজায় রাখতেছে এবং যেটা ভালো
ভালো যে ব্লাডটা সেটা আমাদের দেহে কাজে লাগতেছে, আর যে খারাপ বজ্র পদার্থ নাইট্রোজেন ঘটিত যে বজ্র পদার্থ থাকে আমাদের দেহে সেটা বাইরে ইউরেটার মাধ্যমে বেরিয়ে দিচ্ছে। এখন এটার মধ্যে কি কি প্রসেসটা আমরা দেখবো, এরপরে হচ্ছে কাজটা দেখবো, ঠিক আছে। তারপরেও আমরা যেহেতু আমাদের চিত্রটা এঁকেছি কি করতেছে এখানে চিত্রের সেটা আমাদের জানা উচিত, এই জন্য আমি কথাগুলো বললাম। এখন দেখো কিডনি, এটা হচ্ছে রেনাল অ্যাওর্টা, বলে অ্যাওর্টা তোমরা সবাই জানো, আমরা যখন হৃৎপিণ্ড পড়েছি অ্যাওর্টার মানে হচ্ছে ধমনী আর ভেইন মানে হচ্ছে শিরা। তো ধমনীর মাধ্যমে আমরা নর্মালি জানি যে ভেইনের ধমনীর মাধ্যমে অক্সিজেন শব্দে রক্ত বহন করে, তো আমি এখানে ডট দিয়ে বোঝানো হয়েছে অক্সিজেন দেওয়া আছে। আর রেনাল ভেইনের মাধ্যমে বেরিয়ে যাবে, অর্থাৎ এটা দিয়ে ঢুকবে, আর রেনাল ভেইনের মাধ্যমে বেরিয়ে যাবে কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসতেছে, এটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আসতেছে এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বেরিয়ে যাবে, এটা সমস্ত বডিতে পাস করবে, আবার তোমার হৃৎপিণ্ডে পৌঁছাচ্ছে, কিন্তু যে বজ্র পদার্থটা থেকে যাচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ সেটা কি করতেছে এই রেনাল পেলভিস, এটার নাম পেলভিস, এটা যে মোটা থলি আকৃতি যে অংশটা আসতেছে এটা হচ্ছে পেলভিস বলবে। আচ্ছা, এই পেলভিসের মাধ্যমে কি করতেছে ইউরেটার, এই যে নালীটা বলা হচ্ছে ইউরেটার আর ইউরিনারি ব্লাডার, এটা এখানে ইউরিন জমা হচ্ছে, ইউরিনের কালার হচ্ছে হালকা হলুদ বর্ণের হয়। কেন হয় হালকা হলুদ বর্ণের? কারণ এখানে ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকে, ইউরোক্রোম নামক রঞ্জক থাকে, যার কারণে ইউরিনের কালার হলুদ হয়, ঠিক আছে। ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকে যার কারণে ইউরিনের কালার হলুদ হবে। এখন এই যে আমরা হলুদ বর্ণের ইউরিন পাচ্ছি, তারপরে কি হচ্ছে এখন এই যে ইউরিনটা এখানে জমা হচ্ছে ইউরিনারি ব্লাডারের মাধ্যমে, ইউরিনারি ব্লাডারে এই ইউরিনটা অনেক সময় হলুদ ক্ষারীয় হতে পারে আবার অম্লীয় হতে পারে, কখনো কখনো ক্ষারীয় হয় কখনো কখনো অম্লীয় হয়। যদি ক্ষারীয় হয় তখন কি হবে, আর অম্লীয় কখন হবে? অম্লীয় কখন হবে? ক্ষারীয় হবে তখন যখন আমরা অত্যাধিক পরিমাণে ফলমূল বা তরি তরকারি খাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ রাফেজ জাতীয় খাদ্য যখন আমাদের বডিতে যাচ্ছে তখন তোমার ক্ষারীয় ইউরিন তৈরি হবে। আর অম্লীয় ইউরিন কখন তৈরি হবে? যখন আমরা আমিষ জাতীয় খাদ্য বেশি পরিমাণে খাবো, ঠিক আছে, আমিষ জাতীয় খাদ্য যখন বেশি পরিমাণে খাবো তখন হচ্ছে অম্লীয় জাতীয় তোমার ইউরিন তৈরি হবে। এখন আমরা এই প্রসেসটা আরেকবার দেখব, প্রসেসটা কি সর্বপ্রথম। আচ্ছা, ইউরেটার সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। ইউরেটার হচ্ছে প্রতিটি বৃক্কে একটি করে ইউরেটার থাকবে, দুইটি ইউরেটার থাকবে, এবং হচ্ছে এটি হচ্ছে ইউরিনারি ব্লাডারের সাথে সংযুক্ত হবে, অর্থাৎ ডান কিডনি থেকে একটা ইউরিনারি ইউরেটার আসবে এবং বাম কিডনি থেকে একটা ইউরেটার আসবে। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, একটা ইউরিনারি ব্লাডারের মাধ্যমে ইউরেটার মাধ্যমে বাইরে বজ্র পদার্থটা উন্মুক্ত হবে। এখন দেখো এই যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে মানব রেচনতন্ত্রের একটা প্রসেস। এটা আমরা খুব সংক্ষিপ্তভাবে পড়ছি, কিন্তু মেডিকেলে এটা তো অনেক লেন্থি জিনিস। এটা আমাদের এসএসসি লেভেলে যতটুকু আছে জাস্ট কাকে বলে এবং কিভাবে প্রসেসটা সংগঠিত হচ্ছে এইটাই আমরা দেখতেছি। এখন এই যে কিডনির যে ফাংশনটা, কিডনির ফাংশন একটা বৃহৎ একটা জিনিস, কিন্তু সম্পূর্ণ তোমাদের তো পড়তে হবে না, জাস্ট ইনিশিয়াল কিছু জিনিসপত্র সেগুলো আমি একটু দেখাবো। এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো, এবং প্রত্যেকটা জিনিসের নাম মুখস্থ রাখতে হবে। প্রথমে হচ্ছে এটার নাম হচ্ছে তোমার ডরসাল অ্যাওর্টা, এটা হচ্ছে আমি আরেকবার রিপিট করছি, এটা ইনফেরিয়র ভেনা কাভা, আর হচ্ছে এটা হচ্ছে রেনাল অ্যাওর্টা, এটা হচ্ছে রেনাল ভেইন, আর হচ্ছে কিডনি, এটা হচ্ছে পেলভিস, এটা ইউরেটার, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউরেটার। আর আমরা কেন তোমার ইউরিনের কালার হচ্ছে হালকা হলুদ বর্ণের হয় সেটা দেখলাম, ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের কারণে। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে তোমার এই বৃক্কটা, এটা আমরা একটু পরে দিচ্ছি, এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো।